নমস্কার, দেখছেন বীরভূম নিউজ টিভি। জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি তাজা খবর। শুরুতেই হেডলাইন। রাজ্য মন্ত্রিসভার রদবদলে তুমুল চমক, মানস ভুঁইয়ার বড় দায়িত্ব, গুরুত্ব বাড়ল বাবুল চন্দ্রিমার। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিরাট ঘোষণা ভারত সরকারের। আমাদের ভুলের কারণে দায়িত্ব নেওয়ার আগেই দেশকে সতর্ক করলেন মোহাম্মদ ইউনূস। আপনার পৈতৃক অধিকার নাকি, বাংলাদেশ ইস্যু নিয়ে মমতার অস্বস্তি বাড়ালেন দিলীপ। বাংলাদেশ নিয়ে ফেসবুক পোস্টের আগে সাবধান, একদিনেই লালবাজার থেকে ফোন পেলেন 250 জন। বন্ধু উদ্ভবের ডাকে সাড়া, এবার মহারাষ্ট্রে ভোট প্রচারে যাচ্ছেন মমতা। এই কারণেই প্রয়োজন সিএএ আইন, বাংলাদেশ প্রসঙ্গে নিদান শুভেন্দুর। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বীরভূম নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। রাজ্য মন্ত্রিসভায় রদবদল হয়ে গেল। ইতিমধ্যেই রদবদলের ফাইলে স্বাক্ষর করে দিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। বুধবার এই বিষয়ক নির্দেশিকা জারি করল নবান্ন। সেই নির্দেশিকা অনুযায়ী মানস ভুঁইয়া পেলেন সেচ দফতরের দায়িত্ব। পার্থভৌমিক সাংসদ হয়ে যাওয়ায় তার ছেড়ে যাওয়া সেচ দপ্তরের দায়িত্ব পেলেন মানস ভুঁইয়া। গুরুত্ব বাড়ল চন্দ্রিমা ভট্টাচার্যের। অতিরিক্ত হিসাবে চন্দ্রিমা পেলেন পরিবেশ দফতর। এদিকে দফতর বদল হল গুলাম রাব্বানির। তিনি পরিবেশ দপ্তরে ছিলেন। রদবদলে এবার অচিরাচরিত শক্তি দফতরের দায়িত্ব পেলেন তিনি। এদিকে বাবুল সুপ্রিয় তথ্য প্রযুক্তি দফতরের দায়িত্বে ছিলেন। সেই সঙ্গে অতিরিক্ত দায়িত্ব পেলেন শিল্প পুনর্গঠন দফতরের। অপরদিকে সদ্য অখিলগিরিকে মন্ত্রিসভা থেকে সরিয়ে দেওয়া হয়েছে তার অভব্য আচরণের জন্য। সেক্ষেত্রে কারা দফতরের মন্ত্রী নেই, তবে নতুন নির্দেশিকায় কারা মন্ত্রীর দায়িত্ব কাউকে এখনো দেয়া হয়নি। সূত্রের খবর, আপাতত কারা দফতর নিজের কাছেই রাখছেন মুখ্যমন্ত্রী। দুর্যোগ বিধ্বস্ত কেরল থেকে ফিরেই রাজ্যের মন্ত্রিসভার রদবদলের ফাইলে সই করেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। সেই সময় অখিলগিরির পদত্যাগপত্র গৃহীত হয়েছে বলে জানা গিয়েছে। পাশাপাশি একজন মহিলা অফিসারের বিরুদ্ধে এই ধরনের মন্তব্য করার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এই বিষয়ে তদন্ত করার পরামর্শও দিয়েছেন তিনি। সূত্রের খবর, রাজ্যপাল জানিয়েছেন যাতে সাধারণ মানুষের প্রশাসনের উপর আস্থা থাকে, সেই কথা মনে করে মুখ্যমন্ত্রী তার নিজের ক্ষমতা প্রয়োগ করে অখিলগিরির বিরুদ্ধে তদন্ত করুক। গত এক মাস ধরে বাংলাদেশ পরিস্থিতি স্পর্শকাতর। এই অবস্থায় সেখানকার হিন্দুরা অত্যাচারের শিকার বলে খবর আসছে। পার্শ্ববর্তী রাষ্ট্র যখন উত্তাল, ঠিক তখনই কি পদক্ষেপ নেবে ভারত, তা নিয়ে নানা মহলে জল্পনা শুরু হয়েছিল। অবশেষে সর্বদলীয় বৈঠক করে বড় সিদ্ধান্ত নিল ভারত সরকার। সূত্রের খবর, ভারত সরকারের পক্ষ থেকে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে একটি সর্বদলীয় বৈঠক করা হয়। সেই বৈঠকে যে সিদ্ধান্ত হয়েছে তা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। জানা যাচ্ছে, ভারত সরকারের পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে বাংলাদেশে যে সমস্ত সংখ্যালঘু হিন্দুরা অত্যাচারের শিকার, তাদের সব রকমভাবে রক্ষা করবে ভারত সরকার। স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই পদক্ষেপ যে হিন্দু সমাজের মনে যথেষ্ট আশা তৈরি করেছে তা বলার অপেক্ষা রাখে না। যারা ওপারে হিন্দু হয়ে প্রতি মুহূর্তে অত্যাচারের শিকার হচ্ছেন, তাদেরকে রক্ষা করবার জন্য যে ভারত সহযোগিতার হাত বাড়িয়ে দেবে, সেই বিষয়টি প্রকাশ্যে আসায় কিছুটা হলেও স্বস্তির আবহ তৈরি হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায় সেদিকেই নজর থাকবে সকলের। অরাজকতা বিশৃঙ্খলায় লাগাম টেনে কি স্থিরতা ফিরবে বাংলাদেশে? শক্ত হাতে কার্যকর করা যাবে আইনের শাসন? এই সমস্ত প্রত্যাশা পূরণে আপাতত যার দিকে গোটা বাংলাদেশ সহ বিশ্বের নজর রয়েছে, তিনি মোহাম্মদ ইউনূস। নোবেলজয়ী অর্থনীতিবিদকেই প্রথম থেকে নতুন সরকারের প্রধান হিসেবে দাবি করে এসেছেন বাংলাদেশের আন্দোলনরত ছাত্ররা। মঙ্গলবার রাতে বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জানিয়ে দিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান করা হয়েছে মোহাম্মদ ইউনূসকেই। বাংলাদেশি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নিজেও সেই প্রস্তাবে রাজি হয়েছেন। প্রশ্ন হলো, শক্ত হাতে কি বাংলাদেশকে সঠিক পথে চালিত করতে পারবেন নোবেলজয়ী অর্থনীতিবিদ? বাংলাদেশের সংবাদ মাধ্যম সূত্রে খবর, বৃহস্পতিবারই দেশে ফিরছেন ইউনূস। এই পরিস্থিতিতে বাংলাদেশের আমজনতার জন্য বার্তা দিয়েছেন ইউনূস। তার কথায়, আমি সাহসী ছাত্রদেরকে অভিনন্দন জানাই, যারা আমাদের দ্বিতীয় বিজয় দিবসকে বাস্তবে রূপ দিতে নেতৃত্ব দিয়েছে, এবং অভিনন্দন জানাই দেশের আপামর জনসাধারণকে, যারা ছাত্রদের এই আন্দোলনে পূর্ণ সমর্থন দিয়েছেন। আসুন আমরা আমাদের এই নতুন বিজয়ের সর্বোত্তম সদ্ব্যবহার নিশ্চিত করি। আমাদের কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায়। মোহাম্মদ ইউনূসের সংযোজন, আমি সকলকে বর্তমান পরিস্থিতিতে শান্ত থাকতে এবং সব ধরনের সহিংসা এবং স্থাবর ও অস্থাবর সম্পদ বিনষ্ট করা থেকে বিরত থাকতে আহ্বান জানাচ্ছি, এবং ছাত্র ও দলমত নির্বিশেষে সকলকে শান্ত থাকার জন্য অনুরোধ করছি। আমাদের প্রিয় এই সুন্দর ও বিপুল সম্ভাবনাপূর্ণ দেশটিকে আমাদের নিজেদের ও পরবর্তী প্রজন্মের জন্য রক্ষা করা এবং একে এগিয়ে নিয়ে যাওয়াই এখন আমাদের প্রধান কাজ। একটি নতুন পৃথিবী বিনির্মাণে আমাদের তরুণরা প্রস্তুত। অকারণ সহিংসতা করে এই সুযোগটি আমরা হারাতে পারি না। সহিংসতা আমাদের সকলেরই শত্রু। অনুগ্রহ করে শত্রু সৃষ্টি করবেন না।
সকলে শান্ত থাকুন এবং দেশ পুনর্গঠনে এগিয়ে আসুন। অনুগ্রহ করে নিজে শান্ত থাকুন এবং আপনার আশেপাশে সকলকে শান্ত থাকতে সহায়তা করুন। বাংলাদেশে এখন ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হয়েছে। ছাত্র আন্দোলন যখন শুরু হয়েছিল, যখন বাংলাদেশ উত্তপ্ত হতে শুরু করেছিল, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী বলেছিলেন যারা আসবেন তাদেরকে আশ্রয় দেয়া হবে। আর এখন বাংলাদেশের পরিস্থিতি যখন আরও ভয়াবহ, তখন এই রাজ্যের মুখ্যমন্ত্রী আবার নির্দেশ দিচ্ছেন যে কেউ সেই পার্শ্ববর্তী রাষ্ট্রের পরিস্থিতি নিয়ে কিছু বলবেন না। তবে ওপার বাংলায় যখন হিন্দুরা চ্যালেঞ্জের মুখে পড়ছেন, তখন তাদের সুরক্ষার দাবিতে আওয়াজ তুলছেন বিজেপি নেতারা। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন সময় বিভিন্ন মন্তব্যকে কেন্দ্র করে এদিন রীতিমতো অস্বস্তি বাড়িয়ে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। প্রসঙ্গত এদিন এই ব্যাপারে দিলীপ ঘোষকে একটি প্রশ্ন করা হয়, আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন বাংলাদেশ যখন অশান্ত হতে শুরু করেছিল, তখন এই রাজ্যের পার্টিগুলো, বিশেষত মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যারা আসবেন তাদেরকে আশ্রয় দেয়া হবে। এখন তিনি বলছেন কেউ কিছু বলবেন না, বিশেষ করে বিজেপি নেতারা যেন কিছু না বলে। কেন? সবটাই কি পৈতৃক সম্পত্তি নাকি? গণতন্ত্রটা কি শুধু আপনার জন্য? গণতন্ত্রটা কি একটা পার্টির হয়ে গেছে নাকি? স্বভাবতই বাংলাদেশ ইস্যু নিয়ে এবার মুখ্যমন্ত্রীকে রীতিমতো অস্বস্তির মুখে ফেলে দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতায় যাতে কোনো রকম উত্তেজনা না ছড়ায় তা নিশ্চিত করতে ফেসবুকের মতো সমাজ মাধ্যমে কড়া নজর রাখছে লালবাজার। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বিদ্বেষমূলক বা উস্কানিমূলক পোস্ট করার জন্য প্রায় 250 জনকে ফোন করে পোস্ট ডিলিট করানো হয়েছে লালবাজারের পক্ষ থেকে। কলকাতা পুলিশ সূত্রে এমনই দাবি করা হয়েছে। গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবেদন করেছিলেন কোনোভাবেই বাংলাদেশ নিয়ে যেন কেউ কোনো উস্কানিমূলক পোস্ট বা মন্তব্য না করেন। যেহেতু বাংলাদেশের সঙ্গে এই রাজ্যের দীর্ঘ সীমান্ত রয়েছে, তাই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে বাড়তি উদ্বিগ্ন প্রশাসন। শুধু সীমান্ত লাগোয়া এলাকাগুলিতে বাড়তি সতর্কতা নয়, সমাজ মাধ্যমেও কড়া নজর রাখতে বলা হয়েছে পুলিশকে। লালবাজার সূত্রে খবর, গতকাল থেকে বাংলাদেশে নতুন করে অশান্তি ছড়ানোর পর থেকেই এই শহরের অনেক বাসিন্দাই ফেসবুকে প্রতিবেশী দেশ নিয়ে বিভিন্ন পোস্ট করতে থাকেন, যার মধ্যে অনেক পোস্টই বিদ্বেষমূলক এবং অশান্তিতে উস্কানি দিতে পারে এমন। ওই সমস্ত পোস্ট যারা করেন সরাসরি তাদের ফোন করে সতর্ক করা হয় লালবাজারের পক্ষ থেকে। অবিলম্বে পোস্ট ডিলিট করতেও পরামর্শ দেওয়া হয়। গতকাল থেকে প্রায় 250 জনকে লালবাজারের পক্ষ থেকে ফোন করা হয়েছে বলে খবর। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে রাজ্য প্রশাসনও যথেষ্ট উদ্বিগ্ন। এদিনও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে পুলিশ এবং প্রশাসনের শীর্ষ কর্তাদের নিয়ে বৈঠক করেছেন। মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচনের জন্য ভোট প্রচারে যাবেন এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বন্ধু উদ্ধব ঠাকুরের ডাকে সাড়া দিয়ে তার দলের প্রার্থীদের হয়ে জনসভা করতে পারেন তৃণমূল নেত্রী, এমনটাই খবর তৃণমূলের সূত্রে। তৃণমূল নেত্রীর সঙ্গে উদ্ধব ঠাকুরের সম্পর্ক দীর্ঘদিনের। লোকসভা ভোটের আগেও শিবসেনার উদ্ধব শিবিরের সুপ্রিমোর সঙ্গে কথা বলেছেন মমতা। ভোটের পর মহারাষ্ট্রে গিয়ে উদ্ধবের সঙ্গে দেখা করে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বস্তুত ইন্ডিয়া জোটের অন্দরে উদ্ধব এবং মমতার আলাদা রসায়ন রয়েছে। সদ্য আম্বানিদের বিয়েতে গিয়েও উদ্ধবের সঙ্গে কথা হয়েছে মমতার। সূত্রের খবর, মহারাষ্ট্রে বিজেপিকে হারাতে মমতার সাহায্য চাইছেন উদ্ধব। তৃণমূল নেত্রী দেশে বিজেপি বিরোধী গ্রহণযোগ্য মুখদের মধ্যে অন্যতম। তিনি প্রচারে গেলে বিজেপির বিরুদ্ধে লড়াই আরও দানা বাঁধবে বলে মনে করছে শিবসেনার উদ্ধব শিবিরের প্রধান। সেই কারণেই প্রচারে মমতাকে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। বুধবার দিল্লিতে উদ্ধব ঠাকুরের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা ডেরেক ওব্রায়েন। উদ্ধব তাকে জানান মমতা তাকে কথা দিয়েছেন মহারাষ্ট্রের ভোট প্রচারে যাবেন। তৃণমূল সুপ্রিমোর কর্মসূচি নিয়ে এক প্রস্থ আলোচনা করেন ডেরেকের সঙ্গে। দিওয়ালির পরই মহারাষ্ট্রের ভোট প্রক্রিয়া শুরু হয়ে যাবে। সে রাজ্যে কংগ্রেস এবং এনসিপির শরদ পাওয়ার শিবিরের সঙ্গে জোট করে নির্বাচন লড়ার কথা শিবসেনার উদ্ধব শিবিরের। তবে 3 দলের মধ্যে আসন রফা নিয়ে আলোচনা এখনো চূড়ান্ত হয়নি। মমতা যদি মহারাষ্ট্রে যান তাহলে যাবেন উদ্ধবের প্রার্থীদের সমর্থনে। ক্রমেই আরও খারাপের দিকে এগোচ্ছে বাংলাদেশের পরিস্থিতি। সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। দেশ ত্যাগ করে এই মুহূর্তে তিনি রয়েছেন ভারতের দিল্লিতে। সোনার বাংলার ক্ষমতা এখন সেনার হাতে। যদিও সেনা শাসনের 24 ঘন্টা পার হলেও বিন্দু মাত্র পরিবর্তন হয়নি বাংলাদেশের পরিস্থিতির। মঙ্গলবারও একদিনে মৃত্যু হয়েছে শতাধিক মানুষের। জেলায় জেলায় জ্বলছে আগুন, দিকে দিকে মৃত্যু মিছিল। বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী এই মুহূর্তে দিল্লিতে রয়েছেন। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে একটি বৈঠকও করেছেন তিনি। সূত্রের খবর, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে বাংলাদেশের হিন্দু এবং মন্দির রক্ষার দাবি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি কথা হয়েছে হিন্দু শরণার্থীদের নিয়েও।
এদিন দিল্লিতে গিয়ে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু। বিকেলে জানান, আগে থেকে তিনি সময় চেয়েছিলেন অমিত শাহর কাছে। প্রায় 40 মিনিট কথা হয়েছে তাদের মধ্যে। বাংলাদেশের সাম্প্রতিক এই পরিস্থিতি নিয়ে শুভেন্দুর বক্তব্য, এই কারণেই তো প্রয়োজন সিএএ আইন। ভারতবর্ষে এই আইন চালু করার কথা আমরা অনেক আগেই বলেছি। আমার মা 1967 সালে বরিশাল থেকে তার বাবা মায়ের হাত ধরে পালিয়ে দেশে এসেছিলেন। কারণ ছিল এই উগ্র মৌলবাদ। 1947 ও 1971 সালে কি হয়েছিল সবাই জানে। আজও তাই হচ্ছে, সংখ্যালঘুদের ওপর অত্যাচার। 2019 সালে দ্বিতীয়বারের জন্য দেশের ক্ষমতায় এসেই সিএএ কার্যকর করার কথা ঘোষণা করে বিজেপি সরকার। সংসদে পাশ হয় বিলও। চলতি বছর 11ই মার্চ বিজ্ঞপ্তি জারি করার মাধ্যমে সিএএ কার্যকর করে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। বিল পাশ হলেও কার্যকর করতে লেগে যায় প্রায় 4 বছর। এখনও এই আইন নিয়ে অনেক বিতর্ক রয়েছে। সোমবার বিধানসভার বাইরে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে শুভেন্দু বলে, 1 কোটি শরণার্থী পশ্চিমবঙ্গে আসবে, আপনারা তৈরি থাকুন। আমি তো তৈরি আছি। মুখ্যমন্ত্রী ও রাজ্যপালকে বলবো কেন্দ্রের সঙ্গে কথা বলুন। অন্যদিকে বাংলাদেশের ঘটনা নিয়ে আজ সর্বদলীয় বৈঠক ডাকেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। সেখানে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, বিরোধী দলনেতা রাহুল গান্ধী প্রমুখ। এই বৈঠকে কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের সঙ্গেই সহমত পোষণ করেছেন বিরোধীরাও। এতক্ষণ খবর শুনছিলেন বীরভূম নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।